মধুমতি ব্যাংক এই বছরটি কেমন করলো? মধুমতি ব্যাংক অত্যন্ত ভালো অবস্থানে আছে। আমাদের কোনো ক্যাপিটাল শর্টফল নেই, আমাদের কোনো প্রভিশন শর্টফল নেই, আমাদের এনপিএল রেশিও মাত্র 2.40 মধুমতি ব্যাংক ডিপোজিট কালেকশনে কেমন পারফর্ম করছে? কেন আপনার কাছে ডিপোজিট রাখবে? আমরা প্রায় 5 লক্ষাধিক গ্রাহকের আস্থার ব্যাংক। ডিপোজিটের বুকটা আপনারা কত সাইজটা বাড়াতে চান? এই বছরের জন্য আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি 12,000 কোটি টাকা। ডিফল্ট লোন ম্যানেজমেন্ট আপনাদের সেখানে দেখতে পাচ্ছি 2%। খুবই সতর্কতার সাথে গ্রাহক সিলেক্ট করি, প্রপার মনিটরিং করি। আপনাদের কি কোনো নতুন প্রোডাক্ট নিয়ে ভাবছেন? ডিপোজিটের বেশ কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, আর আমরা কৃষি ঋণের কিছু প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। এই বছরটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? ওভারঅল ইন্ডাস্ট্রি ব্যাংকারদের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে? যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। আমরা আজকে আলোচনা করব মধুমতি ব্যাংক নিয়ে। এই ব্যাংকটি চতুর্থ প্রজন্মের একটি ব্যাংক, যেটি 2013 সালে তার জার্নি শুরু করেছিল। তো এই ব্যাংকটি, আমরা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে আমরা একটা সিরিয়াস ব্যাংকিং ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের পলিটিক্যাল আনরেস্ট এবং এইদিকে ব্যাংকিং সেক্টরে অনেকগুলো ব্যাংক এখন ট্রাবলের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে এই ব্যাংকটি, মধুমতি ব্যাংক আসলে কেমন করছে? আমরা অনেক গ্রাহকদের কাছ থেকে, আমাদের ভিউয়ার্সদের কাছ থেকে অনেক প্রশ্ন পাই যে মধুমতি ব্যাংক আসলে কেমন করে, বা কেমন ব্যাংকটি, তারা এখানে ডিপোজিট রাখবে কি রাখবে না, এ ধরনের প্রশ্ন আমরা শুনতে পাই। তো এই মধুমতি ব্যাংক আসলে কেমন করছে, তার পারফরমেন্স কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানবো। এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন মধুমতি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শফিউল আজম, যার ব্যাংকিং সেক্টরে 3 দশকেরও বেশি সময় ধরে একজন দক্ষ ব্যাংকার হিসেবে তার ক্যারিয়ার গড়েছেন এই ব্যাংকিং সেক্টরে। তিনি এই মধুমতি ব্যাংকে লিড দিচ্ছেন, ম্যানেজমেন্ট লিড দিচ্ছেন। আমরা তার কাছ থেকে শুনবো ব্যাংকটি কেমন করছে। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। প্রথমে যদি একটু জানতে চাই যে 2024 সাল পার হলো, অনেক ব্যাংকই এখনো তাদের অ্যানুয়াল রিপোর্ট কমপ্লিট করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় ব্যাংকও আছে তার মধ্যে। মধুমতি ব্যাংক এই বছরটি কেমন করলো? 30শে ডিসেম্বর 2024 তারিখে 62টা ব্যাংকের মধ্যে মাত্র 12টি ব্যাংক তাদের হিসাব চূড়ান্ত করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, তার মধ্যে মধুমতি ব্যাংক অন্যতম। এবং এই অডিটেড যে ফাইন্যান্সিয়ালস, সেটা অনুযায়ী আমাদের 30শে ডিসেম্বর 2024 তারিখে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সূচকেই মধুমতি ব্যাংক অত্যন্ত ভালো অবস্থানে আছে। আমাদের কোনো ক্যাপিটাল শর্টফল নেই, আমাদের কোনো প্রভিশন শর্টফল নেই। আমাদের ক্যাপিটাল রাখার কথা যেখানে 12.5, আমরা রাখতে সক্ষম হয়েছি 15.80। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ সূচক, যেমন আমাদের এনপিএল রেশিও মাত্র 2.40, আমাদের এডি রেশিও মাত্র 78%, মানে নির্ধারিত সীমার অনেক নিচে। আমাদের লিকুইডিটি রেশিওগুলি সবই ইতিবাচক অবস্থানে আছে। আর আমাদের অপারেশনাল এফিসিয়েন্সি, যেটা ইন্ডিকেট করে কস্ট টু ইনকাম রেশিও, সেটা আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে লোয়েস্ট, মাত্র 35%। আমরা যদি একটু যাই যে ডিপোজিট, যেহেতু এই মুহূর্তে মার্কেটে ডিপোজিট ক্রাইসিসটাই সবচেয়ে বেশি, ডিপোজিটাররা তার নিজে চিন্তা করে পায় না বাংলাদেশে এতগুলি ব্যাংক, কিন্তু সে কোন ব্যাংকে টাকা রাখবে এই আস্থাটাই তাদের মধ্যে নাই। মধুমতি ব্যাংক ডিপোজিট কালেকশনে কেমন পারফর্ম করছে, এবং ডিপোজিটারদের জন্য আপনি বলবেন কেন আপনার কাছে ডিপোজিট রাখবে? ঠিক আছে। আসলে একজন ডিপোজিটার ব্যাংকে যে আমানত রাখেন, ওনার প্রথম বিবেচনাটাই হয় কিন্তু তার টাকার নিরাপত্তা। এরপরে অন্যান্য বিবেচনাগুলি আসে, উনি কি রকম সুদ পাচ্ছেন, সেবার মান কেমন, ওই বিবেচনাগুলি পরে আসে। তা আমাদের শুধু তো মুখের কথায় হবে না, আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু নির্দেশিত হবে যে ব্যাংকটি কি অবস্থানে আছে। আমি একটু আগে আপনাকে আমাদের ব্যাংকের যে কি ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটরগুলি বললাম, তাতেই এটা প্রমাণ করে যে আমরা একটা ভালো অবস্থানে আছি। এবং আমাদের এই অবস্থানের স্বীকৃতি জানিয়ে কিন্তু আমাদের যে ক্রেডিট রেটিং এজেন্সি আছে, তারাও তাদের রেটিংটা এ বছরে 1 নচ আপগ্রেড করেছে। আমাদের লং টার্ম রেটিং এখন AA2। তা সুতরাং এই ডিপোজিটেরও আমাদের একদম কোর ডিপোজিট যেটা, সেটারও গ্রোথ এক রিজনেবল লেভেলে আছে। এবং আমাদের যারা সম্মানিত কাস্টমার, আমরা প্রায় 5 লক্ষাধিক গ্রাহকের আস্থার ব্যাংক, এবং তারা আমাদের উপর আস্থা রেখে আমাদের সাথে নিশ্চিন্তে ব্যাংকিং করে চলেছে। আমাদের আল্লাহর রহমতে, আপনি একটু আগে যেটা বললেন
যে অনেক ব্যাংক ডিপোজিটদের টাকা দিতে পারছে না এবং তাদের চাহিদা মোতাবেক টাকা দিতে পারছে না, কিন্তু আল্লাহর রহমতে মধুমতি ব্যাংক কখনো ওরকম সিচুয়েশনের মুখোমুখি হয়নি। আপনাদের টোটাল ডিপোজিট দেখতে পাচ্ছি আমি প্রায় 8,000 কোটি টাকা, এবং আপনাদের গ্রোথটা একটা স্টিডি গ্রোথ, মানে এটা কখনো আমরা ক্রাইসিস টাইমেও কিন্তু আমরা দেখিনি যে কমেছে। তো এই আপনাদের নেক্সট প্ল্যান কি, ডিপোজিটের বুকটা আপনারা কত সাইজটা বাড়াতে চান কি? এই বছরের জন্য আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি 12,000 কোটি টাকা, এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করে চলেছি। আমরা শাখা সম্প্রসারণ, এজেন্ট ব্যাংকিং সম্প্রসারণ এবং আমরা সাব ব্রাঞ্চ বেশ কিছু আমরা সম্প্রসারণ করব, এবং গ্রাহকের চাহিদার দিকে নজর রেখে আমরা বেশ কিছু নিত্য নতুন প্রোডাক্ট আমরা নিয়ে আসব। তবে আমরা দেখেছি মধুমতি ব্যাংক খুব মানে মডারেট বা বলবো কনজারভেটিভ ব্যাংকিং করে থাকে সাধারণত। আপনাদের খুব ইন্টারেস্টিং একটি আপনি বললেন এনপিএল রেশিও, যেটি এই মুহূর্তে ইন্ডাস্ট্রির মধ্যে সবচাইতে একটা চ্যালেঞ্জিং বিষয় এনপিএল ম্যানেজমেন্ট, সেখানে অর্থাৎ ডিফল্ট লোন ম্যানেজমেন্ট। আপনাদের সেখানে দেখতে পাচ্ছি 2%, যেটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের চাইতেও বিলো, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা বলা হয় যে 4 থেকে 5% ইজ মানে এটা হচ্ছে টলারেবল, আপনাদের এখন 2%। সেটি আপনারা কিভাবে ম্যানেজ করছেন? আলহামদুলিল্লাহ, আমরা শুরু থেকেই আমাদের সম্মানিত পরিচালনা পর্ষদ এবং আমাদের ম্যানেজমেন্ট টিমে যারা আছেন, আমরা এই মনোভাব নিয়ে আগিয়েছি যে একটি ব্যাংক যখন গড়ে ওঠে তখন উদ্যোক্তারা এখানে তারা ক্যাপিটাল প্রদান করেন। আগে 20 কোটি টাকা দিয়েই একটি ব্যাংকের যাত্রা শুরু হতো, পরবর্তীতে এটা 400 এবং 500 কোটি টাকা ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হয়েছে। কিন্তু এই 500 কোটি টাকার ক্যাপিটাল নিয়ে একটি ব্যাংক 7, 8, 10 বছরের মধ্যে কিন্তু তার ডিপোজিট হয়ে যায় 8-10 হাজার কোটি টাকা। অর্থাৎ ব্যাংকের মূল স্টেক হোল্ডার কিন্তু ডিপোজিটাররা, এবং তাদের এই আমানতের হেফাজতকারী হচ্ছে আমাদের ব্যাংকের পরিচালনা পর্ষদ বা ম্যানেজমেন্ট। তাদের টাকা নিয়ে আমাদের আগ্রাসী ব্যাংকিংয়ের কোনো সুযোগ নাই। সুতরাং শুরু থেকেই আমরা একটু গুছিয়ে ধীরে ধীরে আগানোর ব্যাপারে আমরা মনোযোগী হয়েছি। সবার আগে আমাদের কাঠামো এবং লোকবল মানে হায়ার করার ব্যাপারে, যোগ্য লোকবল হায়ার করার ব্যাপারে আমরা মনোযোগী হয়েছি, এবং ঋণটা আমরা খুব দেখে শুনে প্রদান করি। গ্রাহক সিলেকশনের ব্যাপারে আমরা খুবই সিলেক্টিভ, খুবই চুজি, এবং আমাদের সিআরএম এর যে কাঠামো আছে সেটাও আমরা শক্তিশালী করেছি দক্ষ এবং যোগ্য লোকবল দিয়ে। এবং সেই কারণে প্রথমে হচ্ছে গ্রাহক সিলেকশনের সময় আমরা খুবই সতর্কতার সাথে গ্রাহক সিলেক্ট করি। দ্বিতীয়ত প্রপার মনিটরিং করি, কারণ একটি লোন দিলেই হবে না, তাকে যথাযথভাবে তার এন্ড ইউজ নিশ্চিত হচ্ছে কিনা তা তদারক করতে হবে, এবং তার সাথে নিবিড় যোগাযোগ রেখে রিকভারির ব্যবস্থা করতে হবে। এর ফলেই কিন্তু আমরা 12 বছর পূর্ণ করতে যাচ্ছি। 12 বছরেও আমরা আমাদের খেলাপি ঋণের হারটাকে একটা মানে ভালো একটা অবস্থানে আমরা রাখতে সমর্থ হয়েছি। আপনারা এই বছরে লোন দেওয়ার ক্ষেত্রে আপনারা আসলে লোন দেওয়ার ক্ষেত্রে এমনিতে যদি আমি জানতে চাই যে কোন ধরনের লোনকে আপনারা বেশি প্রায়োরিটি দিচ্ছেন, এবং নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ভাবছেন কিনা, কাদেরকে আপনারা ইনভাইট করেন, আপনার এখানে কোন ধরনের ব্যবসায়ীকে আপনারা ইনভাইট করছেন, বা কোন সেক্টরকে প্রায়োরিটি দিচ্ছেন লোন নেওয়ার ক্ষেত্রে আপনার? ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসলে একদম পার্টিকুলার কোনো সেক্টরকে যে ফোকাস করছি তা না, সব সেক্টরে দিচ্ছি। বাট এই মুহূর্তে আমাদের আগ্রহের বিষয় হচ্ছে আমরা বৃহৎ ঋণে যাব না। আমরা কোলাটারালি সিকিউরড যদি কর্পোরেট ঋণ হয়, সাইজটা 25-30 কোটি টাকার, এই সাইজে থাকবো। এসএমইটাকে আমরা ফোকাস করছি, এবং আমাদের যে 52টি শাখা আছে এই 52টি শাখার মাধ্যমে এসএমই ঋণ বিতরণের আমরা উদ্যোগ গ্রহণ করেছি। কৃষিটাকে আমরা ফোকাস করছি। আমরা চেষ্টা করছি, আমাদের প্রায় 643টা এজেন্ট পয়েন্ট আছে। এজেন্ট পয়েন্টগুলির মাধ্যমে আমরা সরাসরি কৃষকের মাঝে কিছু কিছু ঋণ দিয়েছি, এটাকে আমরা আরো বুস্ট করার চিন্তা করছি। এই মুহূর্তে যদি বলেন, আমাদের আগ্রহের সেক্টর হচ্ছে আইটি সেক্টর, এবং এসএমইটাকে আমাদেরকে একটু প্রমোট করা, আর কৃষি ঋণ দেওয়া। কৃষিতে কিন্তু অনেক বড় সুযোগ আছে। আমরা গত সপ্তাহেই ঝিনাইদহ গিয়েছিলাম, একদম তৃণমূল পর্যায়ের কৃষকদের হাতে আমরা কিছু ঋণ দিয়েছি, এবং তাদের সাথে মত বিনিময়ে আমরা অবগত হলাম যে ওখানে ব্যাংকারদের অনেক কিছু করার আছে। মানে কৃষিটা তো আমাদের অর্থনীতির একটা মানে পিলার, তাই না? সুতরাং ওই গ্লিনে আমাদের চিন্তা ভাবনা আছে। তাদের আধুনিক ধান মাড়াইয়ের যন্ত্র, সেচের জন্য কোনো বিনিয়োগ হতে পারে কিনা, তারপরে কৃষকরা যখন
তাদের শস্য উৎপাদন করে, উৎপাদনের পর সংরক্ষণের অভাবে কিন্তু তারা ন্যায্য দাম পায় না। ওই সংরক্ষণাগারের জন্য ব্যাংক কোনো ফাইন্যান্স করতে পারে কিনা, এগুলি আমাদের চিন্তা ভাবনায় আছে। তাহলে কি আপনার রুরাল এরিয়া, আপনি বলছিলেন যে এক্সপানশন করবেন আপনার এজেন্ট ব্যাংকিং পয়েন্ট এন্ড ব্রাঞ্চ, এগুলো কি কোন পর্যায়ে নেবেন, আসলে কয়টা করে এক্সপ্যান্ড করবেন? আমাদের শাখা আছে এখন 52টা। আমাদের টার্গেট হচ্ছে এবছরে শাখা এবং উপশাখা মিলে 60টিতে আমরা উন্নীত করব। আর এজেন্ট পয়েন্ট আমাদের আছে এখন 643টা। আমরা এজেন্ট পয়েন্ট আরো প্রায় 25টা এজেন্ট পয়েন্ট বাড়াবো। আচ্ছা, আপনাদের কি কোনো নতুন প্রোডাক্ট নিয়ে ভাবছেন এই নতুন বছরে? লোনের নতুন কোনো প্রোডাক্ট বা ডিপোজিটের নতুন কোনো প্রোডাক্ট? মানে ডিপোজিটের বেশ কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, আর ঋণের ক্ষেত্রে আমরা কৃষি ঋণের কিছু প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। কৃষি ঋণের কিছু নতুন প্রোডাক্ট আমরা লঞ্চ করব কৃষকদের জন্য। এই ইন্টারেস্ট রেটটাকে আপনারা কিভাবে, যেমন মার্কেটে আমরা দেখেছি যে কিছু ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেক হাই, মানে লেন্ডিং এর ক্ষেত্রেও ডিপোজিটের ক্ষেত্রেও অনেক হাই ইন্টারেস্ট রেট তারা অফার করছে, আবার যেসব ওয়েল রেপুটেড ব্যাংক তারা কিন্তু লো ইন্টারেস্ট রেট মেনটেন করছে। মধুমতি ব্যাংক আসলে ডিপোজিট এবং লোনের ক্ষেত্রে কি ধরনের ইন্টারেস্ট রেট তারা? আমি বলবো যে আমাদের অবস্থানটা মাঝামাঝি এইভাবে বলতে হবে। আমার তো লেন্ডিং রেটটা নির্ভর করবে আমার কস্ট অফ ফান্ডের উপর। আমাদের এনপিএল রেশিওটা যেহেতু রিলেটিভলি কম, আমরা মডারেট ওয়েতে এটা প্রোভাইড করতে পারছি। আচ্ছা, তো এই নতুন বছরে আপনাদের কোনো লক্ষ্যমাত্রা আছে কিনা যে এই 2025 সালে, এই বছরটা তো আপনার আমরা দেখছি যে এখনো চ্যালেঞ্জিং বছর, সারা পৃথিবী এখন একটা টালমাটাল অবস্থায় আছে। আপনার এই যে ট্রাম্পের ট্যারিফ নিয়ে একটা বড় একটা ক্রাইসিস, এবং আপনাদের নিশ্চয়ই এক্সপোর্ট বিজনেস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনাদের ফরেন বিজনেসের কি অবস্থা, এবং এটাকে মাথায় রেখে আপনারা কি ভাবছেন? আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, এটাও আমি উল্লেখ করতে আপনাকে ভুলে গিয়েছিলাম। আমাদের সাইজের এবং আমাদের সময়ের ব্যাংকের মধ্যে আমাদের ট্রেড ফিন্যান্স বিজনেসের ভলিউমটা অনেক বেশি। আমাদের গত বছর প্রায় 10,000 কোটি টাকার আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্ট হয়েছে, এবং এই 10,000 কোটি টাকার মধ্যে 60% আমাদের এক্সপোর্ট, 40% হচ্ছে আমাদের আমদানি। এবং এই সাম্প্রতিককালে ইউএসের এই ট্যারিফের কারণে ইউএসের উপর যে সমস্ত এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলি নির্ভরশীল, তারা চ্যালেঞ্জের মুখে পড়বে। আমাদের পোর্টফোলিওতেও যে গার্মেন্টস ওনাররা আছেন তাদের সাথে আমরা নিবিড় যোগাযোগ রাখছি, এবং তাদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা সহায়তা করছি। এই বছরটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? ওভারঅল ইন্ডাস্ট্রি ব্যাংকারদের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে আপনার কাছে মনে হচ্ছে? যথেষ্ট চ্যালেঞ্জিং হবে, কারণ কোন কোন দিকগুলো? হ্যাঁ জি, এক হচ্ছে আপনার পোর্টফোলিও ঠিকঠাক রাখার ব্যাপারে, কারণ দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা যে খুব অনুকূল এটা বলা যাবে না। সব সেক্টরে ব্যবসায়ীরা বৈশ্বিক বিভিন্ন এবং দেশের বিভিন্ন কারণের মধ্যে কিন্তু খুব ভালো অবস্থানে নাই। তা আমরা আমাদের মূল্যবান গ্রাহক যারা আছেন তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখছি, এবং তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে এই অবস্থাটা যেন উত্তরণ করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। আমরা শেষ করব ছোট্ট একটি বিষয় দিয়ে, যে ব্যাংকিং সেক্টরে তো লেনদেনকে সহজ করার জন্য অনেক ধরনের এখন ব্যবস্থা এসেছে, অনেক ধরনের টুলস এসেছে। আপনার ব্যাংক লেনদেন সহজ করার জন্য কি ধরনের পদ্ধতি ব্যবহার করছে গ্রাহকদের সুবিধার জন্য? জি, আপনি ধন্যবাদ। আমাদের প্রযুক্তি নির্ভর অনেকগুলি সেবা আছে, যেমন আমাদের গো স্মার্ট অ্যাপস আছে। এই গো স্মার্ট অ্যাপস ব্যবহার করে আমাদের গ্রাহকরা তার প্রয়োজনীয় অনেক ব্যাংকিংই অ্যাপসের মাধ্যমে করতে সক্ষম। আমাদের যারা কর্পোরেট গ্রাহক আছেন তাদের জন্য আমাদের ইন্টারনেট ব্যাংকিং সুবিধা আছে। উনি অফিসে বসেই ওনার ব্যাংকিংটা সেরে ফেলতে পারছেন, চালানের টাকাও উনি পরিশোধ করতে পারছেন ওনার অফিসে বসেই। বিভিন্ন ইউটিলিটি বিলও উনি প্রদান করতে পারছেন ওনার অফিসে বসেই। সুতরাং এই সেবাগুলি আমাদের চলমান আছে। আমাদের এই বছরের লক্ষ্য হচ্ছে গ্রাহকের নিত্য নতুন চাহিদার দিকে নজর রেখে অ্যাপসে আমরা নতুন নতুন সুবিধা সংযুক্ত করব। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এই সুযোগে আমাদের যে একযোগ পূর্তি হলো, এই একযোগ পূর্তির জন্য আমি আমাদের 5 লক্ষাধিক মূল্যবান গ্রাহককেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাথে থাকার জন্য।
ধন্যবাদ। দর্শক, আপনারা জানলেন যে মধুমতি ব্যাংক নিয়ে যাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, কনফিউশন আছে, তারা আজকে এই যে মধুমতি ব্যাংক যারা পরিচালনা করছেন তাদের কাছ থেকেই আমরা জানলাম যে ব্যাংকটি কেমন চলছে। আমরা জানতে পারলাম তার সবচেয়ে বড় স্ট্রেংথ হইল যে এনপিএল ডিফল্ট লোন সবচেয়ে কম, যেটি এখন এই ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে কারণেই ব্যাংকগুলো ডিপোজিটের টাকা ফেরত দিতে পারছে না। সেখানে মধুমতি ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, যেটি স্বাভাবিক বা স্বাভাবিকের চাইতেও কম রেশিও মেনটেন করছে, যেটা ডিপোজিটারদের জন্য খুব সুখবর। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।